গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমরা শুরু করব আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগে অলরেডি আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করে নিয়েছি, 4টে পার্টে ক্লাস ছিল। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা আগের 4টে ক্লাস না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তোমাদের এই যে মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা চলছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো করানো হচ্ছে, সামনে যে এক্সাম আসতে চলেছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকে আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1 ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, হু ওয়াজ কনফার্ড উইথ দ্য লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন আগস্ট 2023, অর্থাৎ 2023 সালে আগস্ট মাসে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে ভূষিত হয়েছেন? তো লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে 2023 সালে এই অ্যাওয়ার্ডটা ভূষিত হয়েছেন নরেন্দ্র মোদী। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। এই যে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটা প্রত্যেক বছর 1 আগস্টে দেওয়া হয়। কবে দেওয়া হয়? 1 আগস্টে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, কারণ এই দিন 1 আগস্টে লোকমান্য তিলক মারা গিয়েছিলেন, অর্থাৎ এনার পুণ্যতিথিতে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আর এই বছর অর্থাৎ 2023 সালে এটার কততম সংস্করণ ছিল? এটা ছিল 41তম সংস্করণ। তো দেখো, এর উপরে কিছু ফ্যাক্ট এখানে তোমাদের নোট ডাউন করানো আছে। নরেন্দ্র মোদী কনফার্ড উইথ দ্য লোকমান্য তিলক অ্যাওয়ার্ড 2023, এটা 41তম সংস্করণ ছিল। 1983 সালে লোকমান্য তিলক মন্দির ট্রাস্টের কর্তৃক এই পুরস্কারটা দেওয়া শুরু হয়, এবং এটা তাদেরই দেওয়া হয় যারা জাতির অগ্রগতি এবং উন্নয়নের জন্য কাজ করে। এটি প্রত্যেক বছর 1 আগস্ট বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে, অর্থাৎ ওনার পুণ্যতিথিতে দেওয়া হয়। এবং এর আগে ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জি, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং এর মতো প্রাক্তন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরাও কিন্তু এই পুরস্কারে সম্মানিত হয়েছে। পরের কোশ্চেনে আসো, Parliament passed the Cinematography Amendment Bill 2023 on 31st July 2023. Consider the following statement and choose the correct option. সংসদ 31 জুলাই 2023 তারিখে সিনেমাটোগ্রাফি সংশোধন বিল 2023 পাশ করেছে। তো নিচের বিবৃতিগুলো বিবেচনা করো, এর মধ্যে সঠিক বিকল্প কোনটা, অর্থাৎ এই বিলে কি কি বলা আছে সেইটা দেখো। এখানে 1, 2, 3 লেখা আছে, এই 1, 2, 3 সঠিক কিনা সেটা এখান থেকে বিবেচনা করতে বলেছে। তো অপশান নাম্বার 1-এ বলা আছে, দেখো, দ্য বিল সিক্স টু অ্যামেন্ড দ্য সিনেমাটোগ্রাফি অ্যাক্ট অফ 1954, অর্থাৎ 1954 সালে প্রথমবার সিনেমাটোগ্রাফি যে অ্যাক্টটা তার সংশোধন হয়েছিল। না, একদমই না, কারণ সিনেমাটোগ্রাফি যে অ্যাক্টটা সংশোধন হয়েছিল সেটা হয়েছিল 1952 সালে। তারপর সেকেন্ড অপশানে বলা আছে, দেখো, দ্য বিল এইমস টু প্রমোট পাইরেসি, এই বিল পাইরেসিকে প্রমোট করে। একদমই না। পাইরেসি বলতে কি, যে মুভিগুলো রিলিজ হয়, সেই মুভি রিলিজ হওয়ার একদিন কিংবা দুদিনের মাথায় তার কপি দেখবে তোমরা ইউটিউবে দেখতে পারবে, বা কিছু কিছু ওয়েবসাইটে দেখতে পারবে যে তার হল প্রিন্ট ছবি, যেটা চলতি ভাষায় বলা হয় হল প্রিন্ট ছবি বা পাইরেটেড মুভি, এইগুলো কিন্তু আপলোড করে। তো সেই পাইরেসিটাকে আর বন্ধ করার জন্য এখানে কি বলেছে, এখানে কোশ্চেনে বলেছে পাইরেসিটাকে প্রমোট করার জন্য, কিন্তু পাইরেসিটাকে বন্ধ করার জন্য এই বিলে বলা হয়েছে, যেটা 2023-এ অ্যামেন্ড হয়েছে। সুতরাং অপশান নাম্বার 2-তে যেটা বলা আছে এটাও কিন্তু এখানে ভুল বলা আছে। অপশান 3-তে বলা আছে, দেখো, ইট অলসো রিডিউস দ্য ইমপ্রিজনমেন্ট ফর পাইরেসি, অর্থাৎ পাইরেসি করলে তার যে শাস্তিটা হবে সেই শাস্তিটা কমিয়ে দেওয়া হয়েছে, এখানে রিডিউস করা হয়েছে। না, এটা একদমই না, তার শাস্তিটাকে আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে 1, 2, 3 নাম্বার যে 3টে কথা বলা আছে তিনটেই ভুল, অর্থাৎ অল আর রং। এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। তো এই বিলে কি কি বলা হয়েছে সেটা দেখো, আমি এখানে নেক্সট স্লাইডে নোট ডাউন করিয়েছি। এই বিলে বলা হয়েছে সিনেমাটোগ্রাফি আইন 1952 সালে প্রথম কিন্তু সংশোধন হয়। এই বিলে জালিয়াতি নিয়ন্ত্রণের কথা বলা আছে, অর্থাৎ পাইরেসি আটকানোর কথা বলা আছে। এবং এই বিলে বলা হয়েছে যে যদি কেউ পাইরেসি করে তাহলে তার 3 মাস থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড হবে, এবং তার পাশাপাশি 3 লক্ষ টাকার জরিমানা হতে পারে, অথবা কোনো মুভি যে টাকা খরচ করে সেই মুভিটা তৈরি করা হয়েছে তার 5% টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ
যদি কোনো মুভি 100 কোটি টাকার কোনো একটা মুভি হয়, তাহলে এর যদি 5% ধরো, তাহলে 5 কোটি টাকা পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে। এবং 5 কোটি টাকা যদি জরিমানা হয় কেউ পাইরেসি করার জন্য, বা অনেকে আছে মুভি ডাউনলোড করে সেটাকে ইউটিউবে আপলোড করে, তো এরকম যদি ধরা পড়ে তো মাথায় রাখো 5% পর্যন্ত কিন্তু তোমাদের জরিমানা হতে পারে, এবং সেই যে জরিমানা সেটা চোকাতে চোকাতে সারা জীবনই তার চলে যাবে। সুতরাং পাইরেসি কেউ করবে না। অনেকে ইউটিউবে ইনকামের জন্য কিন্তু এই পাইরেসির পন্থাটা অ্যাপ্লাই করে, দেখেছি এর ভিডিও ওর ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করে দেয়। যদি কেস হয়ে যায় একবার, তাহলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এই বিলে আরও আর একটা কথা বলা হয়েছে, কি বলা হয়েছে যে এই বিলে এখানে তোমরা দেখেছো যখন কোনো একটা মুভি শুরু হয়, মুভির যে ফার্স্টে যে একটা বিল মতো থাকে, বা মুভির যে সাইন সিগনেচার যেটা থাকে, সেই সিগনেচারে দেখবে UA7+, UA13+, UA16+, এই সমস্ত জিনিসগুলো লেখা থাকে। এদের অর্থ আশা করি জানো, যদি না জেনে থাকো বলে দিচ্ছি। এদের অর্থ কি? UA7+ অর্থ হলো 7 বছরের বয়সের বাচ্চারা কিন্তু দেখতে পারবে, 7 বছর বা 7 বছর থেকে বেশি। UA13+-এর অর্থ কি? 13 বছরের বয়সী বাচ্চারা কিন্তু দেখতে পারবে। আর UA16+-এর অর্থ হলো 16 বছরের ঊর্ধ্বের বাচ্চারা কিন্তু সেই মুভিটা দেখতে পারবে, অর্থাৎ 16 বছরের নিচে যারা আছে তাদের জন্য কিন্তু সেই মুভিটা নয়। তো এইগুলো কিন্তু ক্যাটাগরি সেখানে ভাগ করা থাকে। একটুখানি তোমরা যদি কোনো মুভি, যে কোনো মুভির সামনেই কিন্তু লেখা থাকে, ফার্স্টে যখন মুভিটা শুরু হয় তখনই কিন্তু লেখা থাকে, সেটা একটু ফলো করে দেখবে যে UA7+ আছে, 13+ আছে, না 16+ আছে। তো এগুলোর অর্থ হলো 7+ থাকা অর্থ হলো 7 বছরের ঊর্ধ্বের শিশুরা দেখতে পারবে, 13+ মানে 13+-এর ঊর্ধ্বের শিশুরা দেখতে পারবে, 16+-এর অর্থ হলো 16+-এর ঊর্ধ্বের শিশুরা দেখতে পারবে। পরের কোশ্চেনে আসো। ভাক্কম পুরুষোত্তম 2023 সালের আগস্টে তিনি মারা গিয়েছেন, তিনি কে ছিলেন? ভাক্কম পুরুষোত্তম পাস্ট অ্যাওয়ে ইন আগস্ট 2023। হু ওয়াজ হি? তো তিনি একজন কিন্তু মন্ত্রী ছিলেন, কৃষি ও শ্রম মন্ত্রী, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। ইনি কি ছিলেন? ভারতের প্রাক্তন কৃষি ও শ্রম মন্ত্রী ইনি ছিলেন, অর্থাৎ ইনি একজন পলিটিশিয়ান ছিলেন। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। দেখো এর ওপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। ইনি 1971 থেকে 77 সালে কৃষি এবং শ্রমমন্ত্রী ছিলেন ভারতের। এছাড়া এর পাশাপাশি ইনি আন্দামান নিকোবর, মিজোরাম এবং মেঘালয়ের রাজ্যপাল এবং উপরাজ্যপাল হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন, এবং ইনি তার 96 বছর বয়সে কিন্তু সম্প্রতি মারা যান, অর্থাৎ আগস্ট মাসে তিনি কিন্তু মারা যান। এবং ইনি একজন রাজনৈতিকবিদ ছিলেন, অর্থাৎ পলিটিশিয়ান ছিলেন। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা প্রত্যেকেই জানো, কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার বেসিসে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়, তাদের ক্ষেত্রে বলছি, আমাদের এই চ্যানেলে স্টেটের এক্সাম এবং সেন্ট্রালের এক্সামের জন্য আলাদা আলাদা এক্সামের জন্য কিন্তু ব্যাচ করিয়ে আলাদা আলাদাভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ডিটেলসে পড়ানো হয়। যেমন এখানে দেখতেই পাচ্ছ, এখানে এক্সামের নামগুলো লেখা আছে। পিএসসি কন্ডাক্ট করে ফুড এসআইয়ের এক্সাম, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এইগুলোর জন্য আমাদের একটা ব্যাচ, অর্থাৎ ফার্স্ট ব্যাচ ক্রিয়েট করা আছে। সেকেন্ড ব্যাচ হলো মূলত পুলিশের এক্সামের জন্য, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউবি কনস্টেবল এসআই, ডাব্লিউবি লেডি কনস্টেবলের মেন্স, এগুলো এখান থেকে কভার হবে। থার্ড ব্যাচ হলো এসএসসি এর, অর্থাৎ সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো নেয়, জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও এবং দিল্লি পুলিশের এসআই কনস্টেবল, এগুলোর উপর বেস করে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা হয়েছে। মাথায় রাখবে, এই প্রত্যেকটা ব্যাচে এক্সাম ওয়াইজ আলাদা আলাদাভাবে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সিলেবাস কিন্তু ডিটেলসে পড়ানো হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেকটা জিকের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন ব্যাচ চলছে। প্রতিটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। ক্লাস যদি লাইভ ক্লাস না জয়েন করতে পারো, থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও ক্লাসগুলো দেখতে পারবে। তো আমাদের এই সমস্ত ব্যাচগুলোতে অ্যাড হওয়ার জন্য তোমাদের কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে, অ্যাডমিশান নেওয়ার জন্য এবং ক্লাস করার জন্য কোনো রকম ফিস লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাসগুলো করতে পারবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে ইউটিউব চ্যানেলটাতে ক্লাসটা করছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0।
এই চ্যানেলেই তোমাদের জিকে জিএস যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছো বা দিয়েছো তারা প্রত্যেকেই জানো, এর মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, স্ট্যাটিক, জিকে জিএস। এছাড়া রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিংয়ের ক্লাস এবং ইংলিশের ক্লাস, এগুলো সম্পূর্ণ ফ্রিতে সিলেবাসাইজ করতে পারবে এই ইউটিউব চ্যানেল অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদের আরও আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, চ্যানেলের নামটা দেখে নাও, এটাও কিন্তু ইউটিউব চ্যানেল, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে তোমাদের ম্যাথের ক্লাস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি তোমরা সেন্ট্রালের এক্সাম দাও বা স্টেটের এক্সাম দাও, প্রতিটা এক্সামের ক্লাস কিন্তু এখানে চলছে এবং এই সমস্ত এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশানে সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। এবং কোনো ব্যাচে অ্যাড হওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ডিসপ্লে করানো হলো সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো। তো চলে আসো পরবর্তী কোশ্চেন, কখন এভিয়েশন সিকিউরিটি কালচার সপ্তাহের আয়োজন করা হয়, অর্থাৎ হোয়েন ইজ এভিয়েশন সিকিউরিটি কালচার উইক বিং অর্গানাইজড। তো এভিয়েশন সিকিউরিটি কালচার উইক এটা অর্গানাইজ করা হয়েছিল জুলাই মাসের শেষ তারিখ অর্থাৎ 31 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই এভিয়েশন সিকিউরিটি কালচার, দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। এই সপ্তাহটি প্রথমবারের মতো ব্যুরো অফ কালচার এভিয়েশন সিকিউরিটি অর্থাৎ বিসিএএস এর আন্ডারে এটা কিন্তু পালিত হয়েছিল। এই বছরের থিম কি ছিল, থিমটা কিন্তু মাথায় রাখবে, সি ইট, সে ইট অ্যান্ড সিকিউর ইট, সি ইট, সে ইট অ্যান্ড সিকিউর ইট। এবং এই ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি এর বর্তমান যিনি ডিজি আছেন অর্থাৎ ডিরেক্টর জেনারেল, তার নাম হলো জুলফিকার হাসান এবং এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে এবং এর এস্টাবলিশ হয় 1978 সালে। এই ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন এটা কোন মিনিস্ট্রির আন্ডারে, এটা হলো মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের আন্ডারে কিন্তু এই ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি অর্থাৎ বিসিএএস এটা চলে আসে। এবং এই এই যে মন্ত্রণালয়, এই যে মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির বর্তমান এখন যিনি মিনিস্টার আছেন তার নাম কি, তার নাম হলো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আচ্ছা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রসঙ্গ যেহেতু আসলে এখান থেকে তোমাদের কাছে কোশ্চেন থাকছে যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের পাশাপাশি আর অন্য কোন মন্ত্রণালয়ের তিনি মিনিস্টার। তো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সিভিল অ্যাভিয়েশনের পাশাপাশি ইনি স্টিল মিনিস্ট্রি, ইনি স্টিল মিনিস্ট্রির পদটাও কিন্তু তিনি সামলাচ্ছেন। পরের কোশ্চেনে আসো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চড মেরি মাটি মেরা দেশ ক্যাম্পেন টু অনার হুইচ অফ দ্য ফলোইং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কোনটিকে সম্মান জানাতে মেরি মাটি মেরা দেশ এই ক্যাম্পেইনটা চালু করেছেন। তো এই ক্যাম্পেইনটা চালু করেছেন শহীদদের উদ্দেশ্যে অর্থাৎ মার্টিয়ার্সদের উদ্দেশ্যে। মার্টিয়ার্সের অর্থ হলো কি শহীদ, তো শহীদদের উদ্দেশ্যে এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে। এই অভিযানের দ্বারা কি করা হয়েছে, অমৃত কলস যাত্রা। কি অমৃত কলস যাত্রা, কোশ্চেন দিতে পারে যে অমৃত কলস যাত্রা কিসের সাথে সম্পর্কিত, অমৃত কলস যাত্রা কিসের সাথে সম্পর্কিত, এটা মেরি মাটি মেরি দেশ এই ক্যাম্পেনের সাথে সম্পর্কিত। তো এই অমৃত কলস যাত্রাতে কি বলা হয়েছে, এই কলস যাত্রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 7,500 কলসি, কলস মানে কি কলসি, এই কলসিতে মাটি ভরে আনা হয়েছে এবং মাটি ভরে এনে এই কলসিটাকে, এই 7,500 কলসিটাকে কোথায় রাখা হয়েছে, রাখা হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পাশে অমৃত বাটিকা, কোথায় রাখা হয়েছে, অমৃত বাটিকাতে এই কলসিগুলো রাখা হয়েছে শহীদদের উদ্দেশ্যে। এবং
এই শহীদদের উদ্দেশ্যের জন্য মেরি মাটি মেরা দেশ এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করা আছে, যেগুলো বললাম সেগুলোই এখানে লেখা আছে। মেরি মাটি মেরা দেশ প্রচারের সময় এটি অমৃত কলস যাত্রায় বের হয়েছিল। এই যাত্রায় দেশের প্রতিটি কোণ থেকে ৭,৫০০ কলসি ভরে দেশের রাজধানীতে আনা হয়েছে এবং সেগুলোকে কোথায় রাখা হয়েছে? রাখা হয়েছে অমৃত বাটিকাতে রাখা হয়েছে, যেটা জাতীয় যুদ্ধ অর্থাৎ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পাশে তৈরি হয়েছে কি অমৃত বাটিকা, যেটা জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের পাশে তৈরি করা হয়েছে। পরের কোশ্চেনে আসো, ইউএনএফপিএ ইন কোলাবোরেশন উইথ হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ চ্যাটবট নেমড জাস্ট আস্ক। ইউএনএফপিএ কোন রাজ্য সরকারের সহযোগিতায় জাস্ট আস্ক নামক চ্যাটবট চালু করেছে? তো ইউএনএফপিএ জাস্ট আস্ক নামক চ্যাটবটটা চালু করেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সহযোগিতায়। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে জাস্ট আস্ক নামক এই যে চ্যাটবটটা, এই চ্যাটবটে কি বলা আছে, মানে এই চ্যাটবটটা কিসের জন্য হেল্প করবে? চ্যাটবটটা হেল্প করবে 15 থেকে 29 বছর বয়সী যে সমস্ত যুবকরা আছে তাদের রিপ্রোডাক্টিভ হেলথের ওপরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, কি বললাম? রিপ্রোডাক্টিভ হেলথ এর উপরে যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তো সেগুলো এই জাস্ট আস্ক এই চ্যাটবটে তারা জানতে পারবে। এবং এটা ভারতে যে গভর্নমেন্ট লঞ্চ করেছে সেটা হলো মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। মধ্যপ্রদেশের প্রসঙ্গ যেহেতু আসলো, মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি? অনেকবার পড়িয়েছি, ক্যাপিটাল হলো ভোপাল, হলো মধ্যপ্রদেশের ক্যাপিটাল। মধ্যপ্রদেশের বর্তমান চিফ মিনিস্টার কিন্তু রিসেন্টলি ডিসেম্বর মাসে চেঞ্জ হয়েছে। ওনার নাম কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ওনার নাম হলো মোহন যাদব এবং ইনি বিজেপি গভর্নমেন্টের তরফ থেকেই তিনি চিফ মিনিস্টার হয়েছেন। আর মধ্যপ্রদেশের বর্তমান যিনি গভর্নর আছেন তার নাম কি? তার নাম হলো মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল, মাঙ্গুভাই সি প্যাটেল, এইটুকু মাথায় রাখলেই হবে, মাঙ্গুভাই সি প্যাটেল। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করা আছে। জাতীয় স্বাস্থ্য মিশন অর্থাৎ এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন এবং মধ্যপ্রদেশ সরকারের সহযোগিতায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল চ্যাটবট এটা চালু করেছে। চ্যাটবটের নাম হলো জাস্ট আস্ক নামের এই চ্যাটবটটা কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের অর্থাৎ 15 থেকে 29 বছর বয়সীদের জন্য এই চ্যাটবট যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কিত বিষয়গুলো জানতে সাহায্য করবে। ইউএনএফপি এর এস্টাবলিশ কবে হয়? এস্টাবলিশ হয় 1969 সালে, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক আমেরিকাতে অবস্থিত এবং বর্তমান যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত আছেন তার নাম হলো ডক্টর নাটিয়ালা কানেম। পরের কোশ্চেনে আসো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যে আন্তর্জাতিক সাহিত্য উৎসব উন্মেষ উদ্বোধন করে? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনোগ্রেটেড দ্য ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল উন্মেষ ইন হুইচ স্টেট? তো উন্মেষ যে উৎসবটা এটা তিনি লঞ্চ করেছেন কোথায়? লঞ্চ করেছেন মধ্যপ্রদেশেই। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এখান থেকে দুটো ফেস্টিভ্যালের কথা মাথায় রাখবে, একটা হলো উন্মেষ আর একটা হলো উৎকর্ষ। উন্মেষ এবং উৎকর্ষ দুটোই কিন্তু মধ্যপ্রদেশের ফেস্টিভ্যাল এবং উন্মেষ এই ফেস্টিভ্যালটা সম্প্রতি, উন্মেষ এবং উৎকর্ষ দুটো ফেস্টিভ্যালই কিন্তু সম্প্রতি দ্রৌপদী মুর্মুর দ্বারাই কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। তো এর উপরে দেখো কিছু ফ্যাক্ট নোট ডাউন করানো আছে। ভারতের লোক এবং উপজাতীয় অভিব্যক্তির জাতীয় উৎসব হলো উৎকর্ষ, এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এতে 36টা দেশের 800 জন শিল্পী অংশ নিয়েছিল। এই উন্মেষ যে ফেস্টিভ্যালটা হয়েছিল, উন্মেষ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক সাহিত্য উৎসব। পরের কোশ্চেনে আসো, 2023 সালে ডুরান্ড কাপের কততম সংস্করণ ছিল? তো 2023 সালে ডুরান্ড কাপের 132তম সংস্করণ ছিল। এই ডুরান্ড কাপ তাহলে চালু হয় কবে থেকে? ডুরান্ড কাপ চালু হয় 1888 সাল থেকে। প্রথম ডুরান্ড কাপ কোথায় খেলা হয়েছিল? প্রথম ডুরান্ড কাপ, আচ্ছা ডুরান্ড কাপের থেকে মেন যে কোশ্চেনটা দেবে যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এখান থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে বহুবার যে এশিয়ার সব থেকে পুরানোতম ফুটবল কাপের নাম কি? এশিয়ার ওল্ডেস্ট
এশিয়াস ওল্ডেস্ট ফুটবল কাপ তার নাম কি? তো এশিয়ার ওল্ডেস্ট ফুটবল কাপ হলো এই ডুরান্ড কাপ। অথবা এখান থেকে কোশ্চেন দিতে পারে যে বিশ্বের তৃতীয় পুরানো, থার্ড ওল্ডেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, থার্ড ওল্ডেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেটাও কি? সেটাও কিন্তু এই ডুরান্ড কাপ। আচ্ছা, এই ডুরান্ড কাপের নাম কেন হয়েছে? কেন এই কাপের নাম ডুরান্ড কাপ রাখা হয়েছে? কারণ এই ডুরান্ড কাপের উদ্বোধন কে করেছিলেন, অর্থাৎ শুরু কে করেছিলেন? তার নাম হলো স্যার হেনরি মর্টিমার ডুরান্ড। এনার নাম অনুসারেই এই ফুটবল কাপের নাম রাখা হয়েছে কি? ডুরান্ড কাপ, যেটা শুরু হয়েছিল 1888 সালে। প্রথম সংস্করণ কোথায় খেলা হয়েছিল? প্রথম সংস্করণ খেলা হয় সিমলাতে, অর্থাৎ ভারতের সিমলাতে কিন্তু ফার্স্ট সংস্করণ খেলা হয়েছিল। তো এক্ষুনি কি বললাম যে এই ডুরান্ড কাপ কিসের সাথে সম্পর্কিত? ফুটবল খেলার সাথে সম্পর্কিত। তাহলে 2023-এ এই ডুরান্ড কাপের আয়োজন কে করেছে? তো 2023 সালের ডুরান্ড কাপের আয়োজন দুটো স্টেট মিলে করেছে, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম। এই দুটো স্টেট মিলে ডুরান্ড কাপের আয়োজন করেছিল 2023 সালে, এবং 2023-এর উইনার কে হয়েছে এইটা কিন্তু এক্সামে তোমাদের দেবে। 2023-এ উইনার হয়েছে মোহনবাগান ক্লাব। মোহনবাগানের ফুল নাম ছিল মোহনবাগান সুপার জায়েন্ট। SG লিখে দিলাম এখানে, তোমরা ফুল ফর্মটা লিখে রাখবে। তাহলে রানার্স আপ টিম কে ছিল 2023-এ? 2023-এর রানার্স আপ, অর্থাৎ কাকে হারিয়ে মোহনবাগান জিতেছে? তো রানার্স আপ টিম ছিল কলকাতারই ইস্ট বেঙ্গল। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটোরই কলকাতারই টিম। তো এই রানার্স আপ টিম ছিল ইস্ট বেঙ্গল আর উইনার টিম ছিল মোহনবাগান। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে 2023-এ ফাইনাল ম্যাচটা কোন মাঠে খেলা হয়েছিল? তো ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। এইভাবেও কোশ্চেন দেয় যে যুব ভারতী ক্রীড়াঙ্গন এই মাঠটা কোথায় অবস্থিত? যুব ভারতী ক্রীড়াঙ্গন এই মাঠে কিন্তু খেলা হয়েছিল ফাইনাল ম্যাচটা, ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ। তো উইনার কে বললাম? উইনার হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, এবং রানার্স আপ টিম হয়েছে কে? রানার্স আপ টিম হয়েছে ইস্ট বেঙ্গল। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। এটি এশিয়ার সবথেকে পুরানো, এক্ষুনি বললাম সবথেকে পুরানো এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হোস্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল আসাম। ডুরান্ড কাপের প্রথম সংস্করণ হয়েছিল 1888 সালে, এবং স্যার হেনরি মন্টাইমার ডুরান্টের এই খেলাটা কিন্তু শুরু করেছেন, এবং তার নাম অনুসারে কাপের নাম হয়ে এসেছে ডুরান্ড কাপ। মোহনবাগান 2023 সালে ডুরান্ড কাপে জয়লাভ করে, এবং রানার্স আপ টিম ছিল ইস্ট বেঙ্গল। পরের কোশ্চেনে আসো। মাটিকলা কোন রাজ্যের ভৌগোলিক ইঙ্গিত অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে? মাটি ব্যানানা এটা কোন স্টেটের এটা প্রোডাক্ট হিসাবে জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই এর ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এই ট্যাগটা পেয়েছে। তো মাটি বানানা এটা হলো তামিলনাড়ুর, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, জিআই ট্যাগের ব্যাপারে অলরেডি এর আগে যে জুলাইয়ের যে 4টে সেশন তোমাদের করানো হয়েছে তার মধ্যে কিন্তু জিআই ট্যাগের উপরে যে বেসিক ফ্যাক্টগুলো সেগুলো আলোচনা করা হয়েছে। আরও আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি। জিআই এর ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এটা কত বছরের জন্য ভ্যালিড থাকে? কোনো প্রোডাক্টের উপর যদি জিআই ট্যাগ দেওয়া হয় তো 10 বছরের জন্য কিন্তু জিনিসটা ভ্যালিড থাকে। যেমন এই মাট্টি ব্যানানাকে 2023-এ জিআই ট্যাগ দেওয়া হয়েছে, অর্থাৎ এর ভ্যালিডিটি থাকবে কতদিন? ভ্যালিডিটি থাকবে 2033 পর্যন্ত। 2033-এর পরে গিয়ে তামিলনাড়ু গভর্নমেন্ট যদি আবার এই মাট্টি ব্যানানার ওপরে জিআই ট্যাগ পেতে চায় তো তার উপরে কিন্তু আবার তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কোথায় করবে, বা এই কোশ্চেন যদি দেয় যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ দেওয়াটা শুরু হয়েছিল কোন অ্যাক্টের ওপরে বেস করে? তো মাথায় রাখবে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন of goods, geographical indication of goods registration
অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999। তো এই অ্যাক্টের দ্বারা কিন্তু জিআই ট্যাগটা দেওয়া শুরু হয়েছে। প্রথম জিআই ট্যাগ কবে দেওয়া হয়েছিল? ফার্স্ট জিআই ট্যাগ দেওয়া হয়েছিল 2004 সালে। কোন প্রোডাক্টের ওপর প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছে? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, দেওয়া হয়েছে দার্জিলিংয়ের চা, দার্জিলিং টি এর ওপরে প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছে। দার্জিলিং কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এর উপরে কিছু ফ্যাক্ট দেখো এখানে নোট ডাউন করানো আছে। এই জিআই ট্যাগটা যে মিনিস্ট্রির আন্ডারে পড়ে সেটা হলো মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এই ট্যাগটা হলো একটা বিশেষ মর্যাদা, যেটা এক্ষুনি বললাম। এটা একটা নির্দিষ্ট অঞ্চলের পণ্যের ওপরে কিন্তু এই জিআই ট্যাগটা দেওয়া হয়। পরের কোশ্চেনে আসো। অ্যাজ পার দ্য লেটেস্ট ডাটা, হোয়াট ইজ কারেন্ট টাইগার পপুলেশন ইন ইন্ডিয়া? সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতে বর্তমান বাঘের সংখ্যা কত? যারা এর আগের 6 মান্থের অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা তোমাদের করানো আছে, এর আগের 6 মান্থের, সেখানে কিন্তু আমি পড়িয়েছিলাম যে টাইগার পপুলেশন কত বলা হয়েছে 2023-এর ডাটা অনুসারে 3167টা। তো সেখানে কিন্তু সঠিকই বলা হয়েছিল। পরবর্তীতে টাইগার ডেস যখন পালন করা হয়, টাইগার ডেস কবে পালন হয়? টাইগার ডেস পালন হয় 29 জুলাই। 29 জুলাইতে বিশ্ব টাইগার্স ডে কি পালন করা হয়? বিশ্ব টাইগার্স ডে। তো এই বিশ্ব টাইগার্স ডে দিন ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু 3167টির যে ডাটা, সেই ডাটাকে তারা নাকচ করে আর একটা নতুন ডাটা তারা প্রকাশ করে। সেই ডাটা অনুযায়ী বর্তমানে টাইগারের সংখ্যা হলো 3925টা। সুতরাং কারেকশন করে নেবে, অপশানে কিন্তু দুটোই থাকবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি জানা না থাকে তারা কিন্তু ভুল করবে 3167টা। তো এই এতটা বাঘ, প্রায় 800টা মতো বাঘ কিভাবে বেড়ে গেল? বাড়ার কারণ হলো প্রথমে যখন 2023-এর প্রথম দিকে যখন টাইগার পপুলেশনের যে সেন্সাসটা হয়, সেই সেন্সাস অনুযায়ী যখন তারা বাঘের জনসংখ্যার কথা বলেছিল, সেটা ছিল ক্যামেরা ট্র্যাপড জনসংখ্যা, অর্থাৎ ক্যামেরা ট্র্যাপ টাইগার কাউন্ট ছিল। ক্যামেরা বন্দি অবস্থায় যে টাইগারগুলো তারা কাউন্ট করেছিল, সেই টাইগারের সংখ্যা হিসাবে সেখানে বলেছিল 3167টা। পরবর্তীতে ক্যামেরা ট্র্যাপড অ্যান্ড নন ক্যামেরা ট্র্যাপড টাইগারগুলোকে কাউন্ট করা হয়, অর্থাৎ ক্যামেরা বন্দি এবং ক্যামেরা বন্দি নয় এরকম টাইগারগুলোকে কাউন্ট করে টাইগার্স ডের দিন নতুন ডাটা প্রকাশ করা হয়। নতুন বাঘের সংখ্যা, অর্থাৎ ভারতে টোটাল টাইগার পপুলেশন হয় 3925টা। তাহলে বিশ্ব অর্থাৎ গ্লোবাল টাইগার্স ডে কবে পালন করা হয়? 29 জুলাইতে বিশ্ব টাইগার্স ডে পালন করা হয়। এই টাইগারের সংরক্ষণের জন্য সর্বপ্রথম 1973 সালে প্রজেক্ট টাইগার এটা লঞ্চ করা হয়েছিল। এক্সামে কোশ্চেন দিয়েছে যে টাইগার সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার এটা লঞ্চ করা হয়েছিল কত সালে? 1973 সালে লঞ্চ করা হয়েছিল। এবং কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কারণে, এই বছর অর্থাৎ 2023-এ এর 50 বছর পূর্তি হলো, অর্থাৎ 58th সংস্করণ কিন্তু এটা হয়েছে। এখান থেকে কোশ্চেন দেবে ভারতের মধ্যে সব থেকে বেশি বাঘ বা বেশি টাইগার রয়েছে কোন রাজ্যে, কোন স্টেটে? তো সব থেকে বেশি বাঘ আছে মধ্যপ্রদেশে। এই কারণে মধ্যপ্রদেশকে কি বলা হয়? মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়। যেমন জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, তেমনি মধ্যপ্রদেশকে টাইগার স্টেট আখ্যা দেওয়া হয় এই কারণে যে সব থেকে বেশি পরিমাণ বাঘের সংখ্যা দেখা গিয়েছে ভারতের কোথায়? ভারতের মধ্যপ্রদেশে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে এই রিলেটেড, টাইগার রিলেটেড প্রসঙ্গ যেহেতু আসলো, যে ভারতে এখন বর্তমানে ভারতে টাইগার রিজার্ভের সংখ্যা কটা? টাইগার রিজার্ভের সংখ্যা কটা? তো বর্তমানে ভারতের টাইগার রিজার্ভের সংখ্যা হলো 54টা। জানুয়ারি থেকে জুন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন যদি কেউ দেখে থাকো, সেখানে আমি পড়িয়েছিলাম 53টা এবং বলেছিলাম আরেকটা নতুন তৈরি হতে চলেছে। তো সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে।
তো এখন কটা, এখন হলো 54টা। তাহলে কোশ্চেন দেবে 54তম টাইগার রিজার্ভ কোনটা, বা কোশ্চেন দিতে পারে 53তম টাইগার রিজার্ভ কোনটা। তো 54তম টাইগার রিজার্ভ হলো, তার নাম হলো বীরাঙ্গনা, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, বীরাঙ্গনা দুর্গাবতী, বীরাঙ্গনা দুর্গাবতী ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ, এটা কোথায় অবস্থিত, এটা মধ্যপ্রদেশেই অবস্থিত। আর 53তম যেটা ছিল, 53তম ছিল রানীপুর টাইগার রিজার্ভ, রানীপুর টাইগার রিজার্ভ এটা ছিল উত্তরপ্রদেশে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে লার্জেস্ট টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভের প্রসঙ্গ যেহেতু আসলো, কোশ্চেন দেবে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট, লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা আর স্মলেস্ট টাইগার রিজার্ভ কোনটা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এই যে নোট ডাউনগুলো করানো হচ্ছে, অর্থাৎ স্ক্রিনের ওপরে বা বোর্ড ওয়ার্কিং যেগুলো করানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এগুলো কিন্তু তোমরা পিডিএফে মিসিং পাবে, পিডিএফে থাকবে না। আর পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করতে পারবে আরেকবার বলে দিচ্ছি, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখবে একটা টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রামে সরাসরি জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। তাহলে লার্জেস্ট টাইগার রিজার্ভ কোথায়, লার্জেস্ট টাইগার রিজার্ভ এখন আজকের দিন পর্যন্ত নাগার্জুনা সাগর, নাগার্জুনা সাগর শ্রীশৈলম, নাগার্জুনা সাগর শ্রীশৈলম এটা কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর স্মলেস্ট টাইগার রিজার্ভ কোথায়, স্মলেস্ট টাইগার রিজার্ভ হলো বোর টাইগার রিজার্ভ, হলো স্মলেস্ট টাইগার রিজার্ভ। তো এই ফ্যাক্টগুলো অবশ্যই কিন্তু নোট ডাউন করবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি ক্লাস স্কিপ করে দেখছো, স্কিপ করে দেখে কোনো লাভ নেই। তোমাদের এক্সামের জন্য যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট নোট ডাউন করানো আছে। 3925 এক্স্যাক্ট ডাটা মাথায় রাখবে, এক্স্যাক্ট ডাটাই কিন্তু তোমাদের কোশ্চেন দেবে। 3924 বা 3926 এরকম দেবে না, একদম এক্স্যাক্ট ভ্যালু জানতে চাইবে। 3925টা কিন্তু কারেন্ট পপুলেশন অফ টাইগার পপুলেশন। এটি ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট দ্বারা জারি করা হয়েছিল, যা নিম্নলিখিত তথ্য প্রকাশ করে। ম্যাক্সিমাম পপুলেশন টাইগারের 3925টা, আর অ্যাভারেজ পপুলেশন বলা হয়েছে 3682টা। অ্যাভারেজটা না মনে রাখলেও হবে, কিন্তু ম্যাক্সিমাম কত সেটা কিন্তু অবশ্যই এক্সামে দেবে, এটা মাথায় রাখবে। লার্জেস্ট টাইগার পপুলেশন কোথায়, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে সব থেকে বেশি, তাই মধ্যপ্রদেশ ফার্স্ট পজিশনে আছে। কর্ণাটক আছে সেকেন্ড পজিশনে এবং থার্ড পজিশনে আছে উত্তরাখণ্ড। জিম কর্বেট ন্যাশনাল পার্কে সব থেকে বেশি সংখ্যক বাঘ আছে, আর গ্লোবাল টাইগার ডে এটা পালন করা হয় 29 জুলাইতে। পরে কোশ্চেনে আসো, ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন অভিনেতা সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? হুইচ অ্যাক্টর ওন দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? তো ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কারটা জিতেছে, তার নাম হলো মনোজ বাজপাই। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। ডারবান সাউথ আফ্রিকার একটা শহর, সাউথ আফ্রিকার একটা শহর হলো ডারবান। এই ডারবানে যে ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটার কততম সংস্করণ ছিল? এটা ছিল 44তম সংস্করণ। এবং এখানে বেস্ট অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন কে? মনোজ বাজপাই। কোন মুভির জন্য? জোর আম মুভির জন্য, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। এছাড়া এই যে মুভিটা, জোরাম মুভিটা বেস্ট সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ডও পেয়েছে। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট নোট ডাউন করা আছে। এটি ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্রের 44তম সংস্করণ ছিল। দক্ষিণ আফ্রিকায় এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। জোরাম চলচ্চিত্র পরিচালনা করেছে কে? এর ডিরেক্টর ছিল দেভাশিস মাখিজা। জোরাম সিনেমাটা সিনেমাটোগ্রাফির পুরস্কারও কিন্তু জিতেছে। পরের কোশ্চেনে চলে আসো, ইসরো কোন দেশের 7টি উপগ্রহ বহন করে পিএসএলভি C56 উৎক্ষেপণ করেছে? ইসরো লঞ্চড পিএসএলভি C56 ক্যারিং হুইচ নেশন 7 স্যাটেলাইট? তো ইসরো সাম্প্রতিক সিঙ্গাপুরের 7টা স্যাটেলাইট পিএসএলভি C56 দ্বারা কিন্তু উৎক্ষেপণ করেছে। এর পরবর্তী ক্লাসে কিংবা তার পরের ক্লাসে
আগস্ট মাসেই মধ্যেই কভার করাবো। তো আগস্ট মাসে আরেকটা কিন্তু মিশন হয়েছে, সেটা কি আদিত্য L1। আদিত্য L1-এ যে রকেট লঞ্চারটা ব্যবহার করা হয়েছিল সেটা ছিল, তার নাম ছিল PSLV-C57। তো সেটা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এখান থেকে একটা কথা বলে দিই, পিএসএলভির ফুল ফর্ম জানতে চাই। পিএসএলভির ফুল ফর্ম কি? পিএসএলভি এর ফুল ফর্ম হলো পি ফর পোলার, এস ফর স্যাটেলাইট, এল ফর লঞ্চ ভেহিকেল, ভি ফর লঞ্চ ভেহিকেল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, পিএসএলভি এর ফুল ফর্ম। কোশ্চেন যদি দেয় তো আশা করব এরপর থেকে তোমাদের ভুল হবে না। তো যাই হোক, এখানে ইসরোর প্রসঙ্গ যেহেতু এসছে, ইসরোর ইস্টাবলিশ কবে হয়? ইসরোর ইস্টাবলিশ হয় 1969 সালে। ইসরো হলো ভারতের একটা স্পেস এজেন্সি, এবং এটা ভারতীয় গভর্নমেন্টেরই কিন্তু একটা স্পেস এজেন্সি। এটার এস্টাবলিশ হয় 1969 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে। এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু। কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, কর্ণাটকে। কর্ণাটকে এর হেডকোয়ার্টার অবস্থিত। আর ইসরোর বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার নাম কি? তার নাম হলো এস সোমনাথ। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। লঞ্চ ভেহিকেলটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এখান থেকে কোশ্চেন দেবে যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা কোন দ্বীপে অবস্থিত? তো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা অবস্থিত শ্রীহরিকোটা দ্বীপে। এই শ্রীহরিকোটা এই যে জায়গাটা, এটা কোন স্টেটের অন্তর্গত? এটা হলো অন্ধ্রপ্রদেশের অন্তর্গত। তো এই প্রকল্পটা শুরু করেছিল নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। PSLV-C56 7টা উপগ্রহ বহন করে, যার মধ্যে প্রাথমিক উপগ্রহ DSSAR এবং বাকি 7টি সহ উপগ্রহ ছিল। চলে আসো পরের কোশ্চেনে। রাষ্ট্রীয় হ্যান্ডলুম দিবস প্রতি বছর কবে পালন করা হয়? ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালন করা হয় প্রত্যেক বছর? তো এটা পালন করা হয় 7 আগস্টে। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই ন্যাশনাল হ্যান্ডলুম ডে এটা পালন করা শুরু হয়েছিল কবে থেকে? প্রথম পালন করা হয়েছিল 2015 থেকে। সেই 2015 সাল থেকে প্রত্যেক বছরই কিন্তু ন্যাশনাল হ্যান্ডলুম ডে এই দিবসটা পালন করা হয়। 7 আগস্টে আরও আরেকটা দিবস পালন করা হয়, সেটা কি? সেটা হলো জ্যাভলিন থ্রো ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ 2023 থেকেই জ্যাভলিন থ্রো ডে, কারণ 2023 থেকে এই জ্যাভলিন থ্রো ডে এই দিবসটা পালন করা শুরু হয়েছে। কারণ কি, 2020-তে যে টোকিও অলিম্পিক হয়েছিল, 2020-তে হয়নি, পরবর্তী বছর, কারণ কোভিডের কারণে 2021-এ হয়েছে। তো সেই অলিম্পিকে একমাত্র গোল্ড পেয়েছিলেন কে? তার নাম হলো নীরাজ চোপড়া। তিনি কোন ইভেন্টে পেয়েছিলেন? জ্যাভলিন থ্রো ইভেন্টে পেয়েছিলেন। তো তার স্মৃতিতে এই 7 আগস্ট জ্যাভলিন থ্রো ডে এই দিবসটা কিন্তু পালন করা হয়। তো এখানে কোশ্চেন ছিল হ্যান্ডলুম ডে। হ্যান্ডলুম ডের থিম কি ছিল? থিমটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। থিম ছিল হ্যান্ডলুম ফর সাস্টেনেবল ফ্যাশন। কি ছিল? হ্যান্ডলুম ফর সাস্টেনেবল ফ্যাশন ছিল এই বছরের, অর্থাৎ 2023-এর থিম। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট নোট ডাউন করানো আছে। থিম এক্ষুনি বললাম, হ্যান্ডলুম ফর সাস্টেনেবল ফ্যাশন 2015 থেকে শুরু হয়েছিল। 7 আগস্টে ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করা হয়। এই দিনে 1905 সালে কলকাতায় স্বদেশী আন্দোলনও কিন্তু হয়েছিল এই 7 আগস্টে। 2023 সালে এটি 9তম এডিশন ছিল ন্যাশনাল হ্যান্ডলুম ডের। চলে আসো পরের কোশ্চেন। কোন দেশ 2023 সালে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল? অর্থাৎ হুইচ নেশন হোস্টেড দ্য 2023 ওয়ার্ল্ড আর্চেরি চ্যাম্পিয়নশিপ? তো ওয়ার্ল্ড আর্চেরি চ্যাম্পিয়নশিপ এটা হোস্ট করেছিল কে? হোস্ট করেছিল জার্মানি। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে আদিতি স্বামী, তিনি প্রথম ইন্ডিয়ান হিসেবে, অদিতি স্বামী বিকেম ফার্স্ট ইন্ডিয়ান
টু ক্লিনচেড ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড টাইটেল অ্যাট ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ। তিনি প্রথম ভারতীয় হিসাবে কিন্তু এই ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপটা জিতেছেন। সেই কারণে কিন্তু এই ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে 17 বছর বয়সী অদিতি মেক্সিকোর আন্দ্রেয়া বেসেরাকে হারিয়ে কিন্তু তিনি এই খেতাবটা জিতেছেন, ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের খেতাবটা তিনি জিতেছেন। আর পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে ওজস দেওতালে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। হোস্ট কান্ট্রি এক্ষুনি বললাম জার্মানির কোথায় আয়োজন হয়েছিল? জার্মানির বার্লিনে আয়োজন হয়েছিল। এবং এই যে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ, এই যে ইভেন্টটা আয়োজন করা হয়েছিল, কেন আয়োজন করা হয়েছিল, এর লক্ষ্য কী ছিল? এর মূল লক্ষ্য ছিল যে 2024 অর্থাৎ এই বছর 2024 প্যারিসে যে সামার অলিম্পিকটা অনুষ্ঠিত হবে, সেই সামার অলিম্পিকে তো দেশে যেতে পারে না, এর জন্য যোগ্যতা অর্জন করতে হয়। সেই যোগ্যতা অর্জনের জন্য কিন্তু এই ইভেন্টের আয়োজন করা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। সমুদ্রযান এই যে মিশনটা কোন বছরে চালু করা হবে বলে আশা করা হচ্ছে? সমুদ্রযান মিশন ইজ এক্সপেক্টেড টু বি লঞ্চ বাই হুইচ ইয়ার? এখান থেকে আরও একটা কোশ্চেন দেবে যে সমুদ্রযান এই যে মিশনটা, এটা কোন দেশের মিশন? তো মাথায় রাখবে এটা হলো ভারতেরই মিশন, এবং এই মিশনটা আশা করা হচ্ছে 2026 সালেই কিন্তু লঞ্চ করা হবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। এই যে সমুদ্রযান মিশনে যে টর্পিডোটা বা যে সাবমেরিনটা সমুদ্রের নিচে যাবে, নিচে গিয়ে সমুদ্রের নিচে কি খনিজ পদার্থ আছে বা সমুদ্রের নিচের পরিবেশ কেমন, এইগুলো পরীক্ষা নিরীক্ষা করবে। তো এর জন্য কোন সাবমেরিন রেডি করা হচ্ছে, তার নাম কি? তার নামটা অবশ্যই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে। তার নাম হলো মাৎস্যা 6000। এই সাবমেরিনে করে কিন্তু এই সাবমেরিনটা লঞ্চ করা হবে, রেডি হবে 2026 সালে। এবং এই সাবমেরিনে করে বিজ্ঞানীরা কিন্তু সমুদ্রের গভীরতা অন্বেষণের জন্য তারা যাবে। সমুদ্রের গভীরে কি কি সম্পদ আছে তার অনুসন্ধানের জন্য কিন্তু 3 জন বিজ্ঞানীকে পাঠানো হবে। এটি হবে সমুদ্রের অভ্যন্তরীণ কাঠামো এবং অবস্থা অন্বেষণ করার জন্য ভারতের প্রথম মানব মিশন। এই প্রকল্পের জন্য প্রায় 5,000 কোটি টাকা কিন্তু খরচ হবে। তাহলে সমুদ্রযান এটা কার মিশন? ইন্ডিয়ার মিশন, এবং এটা লঞ্চ হবে 2026 সালে। চলে আসো পরের কোশ্চেন। ভারতে কত শতাংশ পাখি স্থানীয়? এক্সামে কোশ্চেন দিয়েছিল কোশ্চেনটা, সেই কারণে কিন্তু কোশ্চেনটা রাখা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট পার্সেন্টেজ অফ বার্ডস আর এন্ডেমিক টু ইন্ডিয়া? ভারতে কত শতাংশ স্থানীয় পাখি আছে? তো ভারতে মাত্র 5% কিন্তু স্থানিক পাখি আছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সারটা হবে। তো এই যে 5% বললাম, এই যে তথ্যটা এটা জারি করে কে? এটা জারি করে ZSI অর্থাৎ জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম দেখো লিখে দিচ্ছি, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই রিপোর্টটা তারা জারি করে, এবং জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বর্তমান যিনি ডিরেক্টর জেনারেল পদে তিনি নিযুক্ত আছেন, তার নাম হলো ধৃতি ব্যানার্জি। ইনি এখন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বর্তমান ডিরেক্টর জেনারেল। তো এই যে রিপোর্ট স্থানিক পাখি, এই স্থানিক পাখি অনুসারে 5% পাখি ভারতের কিন্তু স্থানিক পাখি হিসাবে পাওয়া যায়। তারা অন্য কোনো দেশে কিন্তু পাওয়া যায় না। মানে স্থানীয় পাখি বলতে তারা শুধুমাত্র ভারতেই থাকে, অন্য আদার কান্ট্রিতে পাওয়া যায় না। ভারতের মোট 1353টা পাখির প্রজাতি আছে, তার মধ্যে মাত্র 78টি পাখির প্রজাতি কিন্তু স্থানীয়, অর্থাৎ 5% স্থানীয়। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সবথেকে বেশি প্রজাতির স্থানীয় পাখি পশ্চিমঘাট পর্বতমালাতে দেখা গিয়েছে। প্রায় 28টা প্রজাতির মতো কিন্তু স্থানীয় পাখি পশ্চিমঘাট পর্বতমালা অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটে পাওয়া গিয়েছে। তো আজকের ক্লাসে তোমাদের এই কটা কোশ্চেন ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। কোথাও যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেককে বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে অবশ্যই কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।